সকালের হালকা রোদ গ্রাম্য প্রকৃতিকে আরও মনোরম করে তুলেছে। দাদার বাড়ির উঠানে পাখির ডাক, গাছের পাতার মৃদু শব্দ, সবকিছুই আমাকে যেন অন্য এক জগতে নিয়ে গেছে। আমি উঠানে দাঁড়িয়ে চারপাশ দেখছিলাম। তখন সোহান এসে বললেন, তুমি এখানে কি দেখছ? আমি তার দিকে তাকিয়ে বললাম, এই জায়গাটা অনেক শান্ত। আপনার এখানে সময় কাটাতে ভালো লাগে না? সোহান মৃদু হেসে বললেন, ভালো লাগার জায়গা থাকলেও কিছু স্মৃতি এটাকে কঠিন করে তোলে। তার চোখে বিষণ্ণতার ছাপ দেখে আমি কিছু বললাম না। গ্রামের অতিথি দাদার বন্ধু মোশাররফ চাচা এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে শোভানের অনেক গল্প হল। এক পর্যায়ে চাচা বললেন, তোমার স্ত্রীকে খুবই মিষ্টি লাগছে। তোমরা একে অপরের সঙ্গে মানিয়ে গেছ বুঝি? সোহান আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমাদের বোঝাপড়া ভালো হচ্ছে। তার কথায় আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। চাচার মুখেও সন্তুষ্টির হাসি ফুটল। বিকেলের স্মৃতিচারণা। বিকেলে সোহান আমাকে নিয়ে তাদের গ্রামের পুরনো বটগাছের কাছে গেলেন। সেই গাছের নিচে ছোট্ট একটা পুকুর, পাশে বাঁধানো ঘাট। সোহান বললেন, আমি ছোটবেলায় এখানে অনেক সময় কাটিয়েছি, কিন্তু বাবার মৃত্যুর পর এখানে আসা বন্ধ হয়ে যায়। প্রতিবার এই জায়গাটা আমাকে তার কথা মনে করিয়ে দেয়। আমি তার কষ্ট বোঝার চেষ্টা করছিলাম। সাহস করে বললাম, আপনার বাবার স্মৃতি তো আপনাকে শক্তি যোগায়। আপনি তার দেখানো পথেই এগিয়ে গেছেন। এটা তো একটা গর্বের বিষয়। তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু সেই সময়ের হারানোর যন্ত্রণা এখনো আমাকে কষ্ট দেয়। আমি তার পাশে বসে বললাম, আপনার এই কষ্ট ভাগ করে নিন। আপনার মনে হালকা লাগবে। আমি আছি আপনার পাশে। সোহান কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি হয়তো ধীরে ধীরে আমার জীবনের সব শূন্যতা পূরণ করতে পারবে। তার কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। রাতের নতুন বাঁক। রাতে খাওয়ার পর সবাই নিজের ঘরে চলে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলাম। সোহান ঘরে ঢুকে বললেন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি তার দিকে তাকালাম। তিনি বিছানায় বসে বললেন, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়েছিলাম। আমার খুব কাছের একজন বন্ধু আমাদের পুরো পরিবারকে ধোঁকা দিয়েছিল। আমার বাবা সেই ধাক্কা সামলাতে পারেননি। তার হার্ট অ্যাটাক হয়। আমি তখন থেকেই মানুষকে বিশ্বাস করতে ভয় পাই। তার কথাগুলো শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি নিচু গলায় বললাম, কিন্তু সব মানুষ তো একরকম হয় না। কেউ কেউ সত্যিই ভালোবাসে। তিনি আমার দিকে তাকিয়ে গভীরভাবে বললেন, তুমি কি সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? আমি তার গভীর চোখের দিকে তাকিয়ে মৃদু গলায় বললাম, আমি চেষ্টা করব। তার চোখে তখন একটা অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। তিনি মৃদু হাসলেন। গ্রামের দ্বিতীয় সকালে চারপাশে যেন আরও বেশি প্রাণ ফুটে উঠেছে। দাদার বাড়ির উঠানে সবাই মিলে সকালে নাশতা করছিলাম। বড় চাচি, দাদা, অহনা, সবাই হাসিখুশি পরিবেশে গল্প করছিলেন। সোহান চুপচাপ ছিলেন। আমি লক্ষ্য করছিলাম, তিনি যেন ভেতরে কিছু চিন্তা করছেন। সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো চিন্তা হচ্ছে? তিনি মৃদু হেসে বললেন, না, ঠিক আছি। কিন্তু তার চোখের বিষণ্ণতা আমাকে ভাবিয়ে তুলল। দাদার কথা
খাওয়ার পর দাদা আমাদের পাশে বসতে ডাকলেন। তার গলায় ছিল গভীর সুর। তিনি বললেন, সোহান, তুমি জীবনের অনেক কিছু পেরিয়ে এসেছ। কিন্তু মনে রাখবে, জীবনে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রা তোমার জীবনে এসেছে, ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। দাদার কথাগুলো শোভানের মন ছুঁয়ে গেল। তিনি মৃদু মাথা নেড়ে বললেন, আমি চেষ্টা করব, দাদা। আমি দাদার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম, কিন্তু মনে হল তিনি ঠিকই বলেছেন। বিকেলের মেলায়। বিকেলে দাদার অনুমতি নিয়ে আমরা গ্রামের মেলায় গেলাম। সোহান প্রথমে যেতে চাননি, কিন্তু বড় চাচির জোড়াজুড়িতে রাজি হলেন। মেলায় গিয়ে চারপাশের উচ্ছ্বাস দেখে আমার মন ভরে গেল। গরম জিলাপি, খেলনা দোকান, হরেক রকমের স্টল, সবকিছু যেন এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছিল। সোহান আমাকে একটা কাঠের বালা কিনে দিল। আমি বললাম, এটা কেন আনলেন? তিনি মৃদু হেসে বললেন, তোমার হাতে মানাবে। তার এমন সরল কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। রাতের মধুর মুহূর্ত। রাতে আমরা উঠানের এক কোণে বসেছিলাম। চারপাশে শুধু জোনাকির আলো। সোহান বললেন, তুমি কি জানো, এই জায়গাটা আমার শৈশবের সবচেয়ে প্রিয় জায়গা? আমি বললাম, আপনার ছোটবেলার কথা শুনতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার বাবা খুব শক্ত মানুষ ছিলেন। তিনি আমাকে কঠোর হতে শিখিয়েছিলেন। কিন্তু তার ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তিনি চলে যাওয়ার পর সেই আশ্রয়টুকু হারিয়েছিলাম। তার কথা শুনে আমি বললাম, আপনার জীবনে সেই শূন্যতা পূরণ করতে চাই। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি সেটা পারছ। ধীরে ধীরে, কিন্তু তুমি পারছ। তার কথাগুলো আমার মনের ভেতর এক অদ্ভুত শক্তি এনে দিল। সোহান তার রুমে চলে যাওয়ার পর আমি জানালার পাশে দাঁড়ালাম। তার কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম, সে ধীরে ধীরে আমাকে তার জীবনের অংশ করে নিচ্ছে। কিন্তু আমি কি পুরোপুরি তার মনের কাছে পৌঁছাতে পারব? গ্রামে কাটানো তৃতীয় দিনটা ছিল আরও প্রাণবন্ত। সকালের খাবার টেবিলে সবার মুখে হাসি। দাদা আমাদের বাড়ির পুরনো গল্প বলছিলেন। এই বাড়িটা তোমার বাবার হাতে গড়া, সোহান। এখানে তার জীবনের প্রতিটা স্মৃতি ছড়িয়ে আছে। এই জায়গাটা কখনো যেন ফাঁকা না থাকে, দাদা বললেন। সোহান মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব, দাদা। তার মুখে এক ধরনের গম্ভীরতা ছিল। আমি বুঝতে পারছিলাম, বাবার স্মৃতির ভার তার ওপর কতটা গভীর। দাদার একটা অনুরোধ। খাওয়ার পর দাদা আমাকে ডেকে বললেন, চন্দ্রা মা, সোহান অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে। তুমি ওর পাশে থেকো। ও খুব কঠিন স্বভাবের, কিন্তু মনের দিক থেকে নরম। যদি তুমি ওর মনের দরজা খুলতে পারো, তবে ওর জীবনে সত্যি শান্তি আসবে। আমি বললাম, আমি চেষ্টা করব, দাদা। ওর সবকিছু বুঝতে এবং ওর পাশে থাকতে। দাদা মৃদু হেসে বললেন, তুমি পারবে। আমি তোমাকে দেখলেই মনে হয়, তুমি অনেক ধৈর্যশীল। বিকেলের অপ্রত্যাশিত ঘটনা। বিকেলে আমি উঠানে বসেছিলাম। সোহান তার ফোনে কারো সঙ্গে কথা বলছিল। হঠাৎ তার কণ্ঠস্বর বদলে গেল। আমি স্পষ্ট করে বলছি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে আর ফোন করো না, সোহান রাগী কণ্ঠে বলল। আমি অবাক হয়ে তাকালাম। ফোন রাখার পর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই ভাবছ, আমি কেন এমন করলাম? আমি মাথা নেড়ে বললাম,
এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু বলবো না। সে একটু হেসে বলল, তুমি খুব ভদ্র, কিন্তু একসময় সব জানতে পারবে। আমি নিজেই তোমাকে বলবো। তার কথায় একটা গভীরতা ছিল। রাতে আমরা দাদার পুরনো লাইব্রেরি বসেছিলাম। চারপাশে পুরনো বইয়ের গন্ধ। সোহান একটা বই হাতে নিয়ে বলল, তোমার কি কখনো মনে হয় কেউ তোমার বিশ্বাস ভেঙে দিল, তাকে আর বিশ্বাস করা সম্ভব নয়? আমি বললাম, মনে হয়। কিন্তু যদি কেউ সত্যিই নিজের ভুল বুঝতে পারে, তাহলে তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সেই গভীর চোখে আমার দিকে তাকালো। তুমি এতটা সহজভাবে ভাবো কিভাবে? আমি মৃদু হেসে বললাম, সবাই মানুষ, সবাই ভুল করে। ক্ষমা করাও একটা সম্পর্কের অংশ। তার চোখে যেন একটা প্রশান্তি ফুটে উঠল। সে মৃদু হেসে বলল, তোমার থেকে শেখার আছে। আমি জানালার পাশে বসেছিলাম। বাইরের গ্রাম্য পরিবেশে চাঁদের আলো নেমে এসেছে। শোভানের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে ধীরে ধীরে তার মনের কথা খুলে বলছে, কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো এখনও আমার কাছে অজানা। আমি জানি, তার এই যন্ত্রণাগুলো দূর করতে আমার অনেক ধৈর্য প্রয়োজন। সকালের আলো ধীরে ধীরে ঘর ভরিয়ে তুলছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে গ্রামের সবুজ মাঠের দিকে তাকিয়েছিলাম। এই জায়গাটা যেন আমাকে শান্তির মধ্যে নিয়ে যায়। নিচে বড় চাচি ডাক দিল, চন্দ্রা মা, নেমে এসো। সকালের নাশতা রেডি। আমি দ্রুত তৈরি হয়ে নিচে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সোহান চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তার মুখে আজ এক ধরনের স্বাভাবিকতা ছিল। দাদার পাশে বসে কথাও বলছিলেন। বড় চাচি বললেন, সোহান, তুমি এখন অনেকটাই শান্ত। চন্দ্রা তোমার জীবনে এসে তোমায় বদলে দিয়েছে। সোহান একটু হেসে বললেন, সবাই একটা সময় বদলায়। আমি শুধু চেষ্টা করছি। আমি বড় চাচির কথা শুনে লজ্জা পেলাম। কিন্তু মনে হল সোহান তার নিজস্ব জগতে আমাকে গ্রহণ করার চেষ্টা করছেন। বিকেলে নতুন অতিথি। বিকেলে দাদার বন্ধু তার মেয়েকে নিয়ে দেখা করতে এলেন। মেয়েটির নাম মেহরিন। খুবই প্রাণবন্ত আর বাচাল স্বভাবের। মেহরিন আমাকে দেখে বলল, আপনি চন্দ্রা ভাবি, তাই না? দাদু সবসময় আপনাদের কথা বলেন। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, আমি চন্দ্রা। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। মেহরিন শোভানের দিকে তাকিয়ে বলল, আপনাকে কিন্তু সবসময় গম্ভীর দেখাই। আপনি কখনো হেসে কথা বলেন না? তার সরল প্রশ্নে সোহান হেসে উঠলেন। তোমার মতো প্রাণবন্ত হলে হয়তো হাসি বেশি হতো। মেহরিন বলল, ভাবি, আপনার কাছে একটা অনুরোধ, আপনি ভাইয়াকে একটু হাসিখুশি হতে শেখান। আমি হেসে বললাম, চেষ্টা করছি। রাতে আমি জানালার পাশে বসেছিলাম। সোহান ঘরে ঢুকলেন। তার হাতে একটা ছোট্ট বাক্স। তোমার জন্য এটা এনেছি, তিনি বললেন। আমি বাক্স খুলে দেখলাম, ভেতরে একটা ছোট্ট লকেট। তার ভেতরে আমার আর শোভানের একটা ছবি। এটা কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সোহান বললেন, তোমার জীবনে আমি যে আছি, সেটা সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য। তার এই উপহার আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি নিচু গলায় বললাম, আপনি ধীরে ধীরে অনেক বদলে যাচ্ছেন। তিনি মৃদু হেসে বললেন,
তুমি সেটা সম্ভব করছো। আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোমার মতো একজনের দরকার ছিল। তার চোখে মমতা আর আন্তরিকতা ফুটে উঠেছিল। আমি জানি না কেন তার এমন কথা শুনে আমার চোখে পানি চলে এল। সকালের রোদ ঘরে এসে পড়েছে। গ্রামে কাটানো দিনগুলো যেন প্রতিদিনই নতুন কিছু শেখাচ্ছে। আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম যখন শোভানের কণ্ঠ শুনলাম। তিনি দাদার ঘরে ছিলেন। দাদা বলছিলেন, তোমার মনের সব দ্বিধা কাটিয়ে ওঠা দরকার সোহান। জীবন একটাই, এর প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হয়। চন্দ্রা তোমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ওকে পুরোপুরি নিজের করে নাও। আমি দূর থেকে তাদের কথাগুলো শুনছিলাম। শোভানের গভীর কণ্ঠ ভেসে এলো, আপনি ঠিক বলেছেন দাদা। চন্দ্রা সত্যিই আমাকে বদলে দিচ্ছে। আমি তার জন্য কৃতজ্ঞ। তার কথা শুনে আমার মন ভরে গেল। বিকেলের প্রস্তুতি। দাদা ঠিক করলেন বিকেলে গ্রামের মসজিদে দান করবেন। সোহান, আমি, বড় চাচি এবং অহনা মিলে সারা দুপুর জিনিসপত্র গুছালাম। মসজিদে যাওয়ার পথে সোহান বললেন, চন্দ্রা, তোমার কখনো মনে হয়েছে কিছু মানুষ জীবনে এসেই আমাদের বদলে দেয়? আমি মৃদু হেসে বললাম, হয়তো তাই। কিন্তু সেই মানুষগুলোর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তিনি গভীর চোখে আমার দিকে তাকালেন। তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব, এটা মনে রেখো। তার এই কথাগুলো আমাকে মুগ্ধ করল। মসজিদে দানের সময়। মসজিদে গিয়ে দাদা বললেন, সোহান, তুমি নিজ হাতে এই দানগুলো বিতরণ করবে। সোহান বিনয়ের সঙ্গে মাথা নত করে বললেন, জি দাদা। আমি দূর থেকে তাকে দেখছিলাম। গ্রামের মানুষ তাকে আশীর্বাদ করছিল। তাদের মমতা আর ভালোবাসার মাঝে সোহান যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করছিলেন। রাতে নতুন আবিষ্কার। রাতে সবাই একসঙ্গে গল্প করছিলাম। তখন দাদা শোভানের ছোটবেলার একটি গল্প বললেন। সোহান ছোটবেলায় খুব জেদি ছিল। কিন্তু তার একটা বড় গুণ ছিল, সে কখনো নিজের কথা ভাঙত না। সোহান হেসে বললেন, দাদা, আপনি এসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন। আমি মৃদু হেসে বললাম, আপনার জেদ এখনো আছে। সোহান হেসে বললেন, তুমি কি সেটা পছন্দ করো না? আমি লজ্জায় চোখ নামিয়ে বললাম, মাঝে মাঝে পছন্দ করি। সবাই আমাদের কথায় হেসে উঠল। রাতের গভীরতা। রাতে জানালার ধারে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিলাম। সোহান আমার পাশে এসে দাঁড়ালেন। তুমি চুপচাপ কেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার মনের ভেতরে কিছু প্রশ্ন ঘুরছে। কি প্রশ্ন? আমি নিচু গলায় বললাম, আপনি কি কখনো ভেবেছিলেন আমাদের সম্পর্কটা এমন হবে? তিনি গভীর চোখে তাকালেন। না, ভাবিনি। কিন্তু এখন এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে গেছে। তার কথায় আমার চোখে পানি চলে এল। আমি বললাম, আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ। তিনি মৃদু হেসে বললেন, তুমি আমার জীবনের সেই আলো যা আমি সবসময় খুঁজে ফিরেছি। সকালের হালকা বাতাসে গ্রামের আমগাছের পাতাগুলো মৃদু নড়ছিল। আমি উঠানে হাঁটছিলাম, তখন সোহান আমার পাশে এসে দাঁড়াল। তুমি ভোরবেলা একা একা হাঁটছ কেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি মৃদু হাসলাম। এই পরিবেশটা খুব শান্ত। মনে হয় সব চিন্তা দূর হয়ে যাচ্ছে। তিনি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন।
তারপর বললেন, তোমার সঙ্গে হাঁটা শুরু করলে আমার চিন্তাগুলোও হয়তো হালকা হবে। আমরা দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। এটা এমন এক মুহূর্ত ছিল যেখানে কোনো কথা না বলেও সবকিছু বলা হয়ে যাচ্ছিল। দাদার বিশেষ প্রস্তাব। সকালবেলার নাশতায় সবাই একসঙ্গে বসেছিল। দাদা হঠাৎ বললেন, সোহান, চন্দ্রাকে নিয়ে গ্রামের কিছু জায়গা ঘুরে দেখাও। এই জায়গাগুলো তোমার বাবার খুব প্রিয় ছিল, ওরও দেখা উচিত। সোহান দাদার কথায় মাথা নেড়ে রাজি হলেন। গ্রামের স্মৃতিময় পথ। আমরা গ্রামের পায়ে হাঁটা রাস্তা ধরে হাঁটছিলাম। পথের দুপাশে লাল শাপলার খাল, পাকা ধানের ক্ষেত। সোহান বললেন, এই জায়গাগুলো আমার শৈশবের অনেক স্মৃতির সাক্ষী। বাবা আমাকে প্রায়ই এখানে নিয়ে আসতেন। তার চোখে তখন স্মৃতির ছায়া। আমি বললাম, আপনার বাবার স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। আপনি সেটা ভালোভাবেই করছেন। তিনি মৃদু হেসে বললেন, তুমি সবসময় আমার প্রতি এতটা ইতিবাচক কেন? আমি হেসে বললাম, কারণ আপনি সেটার যোগ্য। তার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তির ছাপ ফুটে উঠল। বিকেলে গ্রামের মানুষদের সঙ্গে সময়। বিকেলে আমরা গ্রামের মানুষদের সঙ্গে কিছু সময় কাটালাম। সোহান সবার সঙ্গে মিশে যাচ্ছিলেন, যা দেখে খুব ভালো লাগছিল। এক বৃদ্ধা আমাকে ডেকে বললেন, মা, তুমি শোভানের জন্য আশীর্বাদ। ও অনেক কঠিন সময় পার করেছে। তুমি ওর পাশে থেকো। আমি বৃদ্ধার কথায় অবাক হলাম। তার মুখের হাসিতে মায়ের মমতা খুঁজে পেলাম। রাতে সোহান আমাকে দাদার লাইব্রেরি ডেকে নিলেন। তার হাতে ছিল একটা পুরনো ডায়েরি। এটা বাবার ডায়েরি। আমি কখনো সাহস করে এটা পুরোটা পড়তে পারিনি, কিন্তু আজ তোমার সঙ্গে সেটা ভাগ করতে চাই, তিনি বললেন। আমি অবাক হয়ে তার পাশে বসলাম। ডায়েরি খুলতেই একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, সোহান, তুমি আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। তুমি সবসময় সত্য পথে থেকো। তোমার মনের শক্তি তোমার সবচেয়ে বড় সম্বল। সোহান চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন। আমি তার হাত ধরে বললাম, আপনার বাবা আপনাকে নিয়ে কতটা গর্বিত ছিলেন সেটা বোঝা যায়। আপনি তার এই আশীর্বাদ ধরে রেখেছেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনে বাবার মতোই আশীর্বাদ হয়ে এসেছ। তার চোখে পানি চলে এল। আমি তার হাত চেপে ধরে বললাম, আমি সবসময় আপনার পাশে থাকব। সকালের সূর্য ওঠার আগেই সোহান গ্রাম ছাড়ার প্রস্তুতি নিতে বললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি ফিরছি কেন? সোহান মৃদু গলায় বললেন, একটা জরুরি কাজ আছে শহরে। দাদার সঙ্গে কথা বলেছি, উনার অনুমতি নিয়েই বলছি। আমি তার কথায় কিছু না বলে নীরবে মাথা নেড়ে প্রস্তুতি নিতে শুরু করলাম। তবে মনে কোথাও একটা খটকা কাজ করছিল, সোহান হঠাৎ কেন এত তাড়াহুড়া করছেন? গ্রাম ছাড়ার আগে দাদা আমাদের দুজনকে আশীর্বাদ করলেন। চন্দ্রা মা, তোমার সহানুভূতি সোহানকে আরও বড় মানুষ করে তুলবে। তার জন্য পাশে থেকো। আর সোহান, তুমি চন্দ্রাকে যতটা সম্ভব সুখ দাও। দাদার কথায় আমার চোখে পানি এসে গেল। শোভানের মুখেও এক ধরনের আবেগের ছাপ ছিল। তিনি মৃদু গলায় বললেন, আপনার কথাগুলো আমি মনে রাখব, দাদা। ফেরার পথে অদ্ভুত নীরবতা। গাড়ি শহরের পথে এগোচ্ছিল। সোহান ড্রাইভ করছিলেন, আর আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। তার মুখে একটা অদ্ভুত নীরবতা। আমি সাহস করে বললাম, আপনার কি কিছু হয়েছে?
তিনি এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। না, সব ঠিক আছে। শহরে একটা মিটিং আছে, সেটার জন্যই তাড়াহুড়া করছি। তার হাসির আড়ালে যেন কিছু লুকানো ছিল, যা আমাকে আরও বেশি চিন্তায় ফেলল। শহরে ফেরার পর সোহান আমাকে বাড়িতে রেখে নিজের অফিসের দিকে রওনা দিলেন। যাওয়ার আগে বললেন, তুমি বিশ্রাম নাও, সন্ধ্যায় ফিরব। আমি কিছুটা অস্বস্তি নিয়ে মাথা নেড়ে তার কথায় সায় দিলাম। বিকেলে অহনা আমার রুমে এসে বলল, ভাবি, তুমি কি খেয়াল করেছ ভাইয়া ইদানিং অনেক চুপচাপ হয়ে গেছেন? আমি বললাম, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। উনি হয়তো কাজ নিয়ে ব্যস্ত। অহনা মাথা নেড়ে বলল, তুমি হয়তো ঠিক বলছ, কিন্তু আমার মনে হয় উনার মনেও কিছু আছে। আমি কথা ঘুরিয়ে বললাম, ভালোবাসা তো সময় নেয়। আমরা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখছি। রাতে সোহানের মনের অস্থিরতা। রাতের খাবারের পর সোহান বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি সাহস করে তার কাছে গেলাম। আপনি কি নিয়ে এত চিন্তিত? আমি জিজ্ঞেস করলাম। তিনি গভীর চোখে আমার দিকে তাকালেন। তুমি সবসময় আমাকে বোঝার চেষ্টা করছ, কিন্তু আমার কিছু কথা বলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি। আমি বললাম, আপনার পাশে থাকার জন্য সময়ের দরকার নেই। আমি আছি আপনার জন্য। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তুমি ধৈর্য ধরে আমাকে বদলানোর চেষ্টা করছ, চন্দ্রা। আমি একদিন তোমার সব প্রশ্নের উত্তর দেব। সকালে ঘুম থেকে উঠতেই সোহানকে কোথাও দেখতে পেলাম না। তার ফোনও বাড়িতে পড়ে আছে। অস্বাভাবিক ঠেকল ব্যাপারটা। নিচে গিয়ে দেখলাম বড় চাচি রান্নাঘরে ব্যস্ত, আর অহনা বসার ঘরে ফোনে কথা বলছে। আমি ধীরে বড় চাচির কাছে গিয়ে বললাম, সোহান কোথায় গেল? সকালে কোনো কথা না বলে বের হয়ে গেলেন। বড় চাচি কিছুটা চিন্তিত গলায় বললেন, ও কি কিছু জানায়নি? না, আমি মাথা নেড়ে বললাম। বড় চাচি বললেন, তুমি কি ওর ফোনে চেষ্টা করেছ? উনি ফোনটা বাড়িতে রেখেই চলে গেছেন, বললাম। বড় চাচি আমার দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন, ও হয়তো কোনো সমস্যার কথা লুকোচ্ছে। তুমি অপেক্ষা করো, ও নিজেই সব বলবে। দিনের বাকি সময়টা এক অদ্ভুত অস্থিরতার মধ্যে কাটালাম। সোহান কোথায় গেছেন, কি করছেন কিছুই জানি না। অহনা কয়েকবার আমাকে বলল, ভাবি, ভাইয়া হয়তো অফিসের কাজে ব্যস্ত। তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু আমার মনে শান্তি আসছিল না। সন্ধ্যায় বড় চাচি ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছিলেন। এমন সময় বাড়ির ল্যান্ডলাইন ফোন বাজল। আমি তাড়াতাড়ি গিয়ে ফোন তুললাম। হ্যালো। ওপাশ থেকে সোহানের কণ্ঠ ভেসে এল, চন্দ্রা, আমি ভালো আছি। দুশ্চিন্তা করো না। কিছু ব্যক্তিগত কারণে বাড়ি ফিরতে দেরি হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, সব ঠিক আছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালেই ফিরব, তিনি বললেন। আমি ফোন রেখে বড় চাচিকে সব জানালাম। উনি মৃদু হেসে বললেন, তোমার সোহান ধীরে ধীরে সব ঠিক করবে। শুধু ওর প্রতি ভরসা রাখো। পরদিন সকালে সোহান ফিরলেন। তার মুখে ক্লান্তির ছাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তিনি মৃদু হেসে বললেন, একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল না।
আমি কিছু না বলেই মাথা নেড়ে ঘরের দিকে চলে এলাম। কিন্তু শোভানের মুখে সত্যিটা ছিল কি না তা নিয়ে আমার মনে সন্দেহ রয়ে গেল। রাতে সোহান নিজে থেকেই আমার কাছে এলেন। তিনি বললেন, চন্দ্রা, আমি জানি আমার আচরণে তুমি সন্দেহ করছ, কিন্তু আমি তোমার বিশ্বাস ভাঙব না। শুধু একটু সময় দাও। আমি গভীর গলায় বললাম, আপনার কথা আমি বিশ্বাস করি, কিন্তু দয়া করে আমাকে কিছু লুকাবেন না। তিনি আমার হাত ধরে বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আমি তোমাকে আঘাত করতে চাই না। শুধু সময় হলেই সব বলবো। তার কথায় একটা গভীরতা ছিল যা আমার মনকে কিছুটা শান্ত করল। সকালের আলো জানালার কাছে পড়ে ঘরটা উজ্জ্বল করে তুলেছে। আমি চা নিয়ে বারান্দায় বসেছিলাম। মাথার মধ্যে শোভানের গত কয়েকদিনের আচরণ বারবার ঘুরছিল। তার কথাগুলো রহস্যময়, আর আচরণেও কিছুটা অস্বাভাবিকতা। কিছুক্ষণ পর দেখলাম সোহান বারান্দায় এলেন। তার মুখে একটা ক্লান্তির ছাপ। তুমি এখানে একা বসে আছো? তিনি জিজ্ঞেস করলেন। আমি মৃদু হেসে বললাম, ভোরের সময়টা একা কাটাতে ভালো লাগে। কিন্তু আপনি এত ক্লান্ত লাগছেন কেন? তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু তোমাকে নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি পরিকল্পনা? তিনি মৃদু হেসে বললেন, একটা ছোট ভ্রমণ, শুধু তুমি আর আমি। তার কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। ভ্রমণের প্রস্তুতি। বিকেলে সোহান আমাকে জানালেন, পরদিন সকালে আমরা দুজনে শহরের কাছেই এক পাহাড়ি এলাকায় যাচ্ছি। আমি এই ভ্রমণের কথা শুনে খুশি হয়ে উঠলাম। অহনা মজা করে বলল, ভাবি, ভাইয়ার কাছ থেকে এমন উদ্যোগ বিরল। তুমি কিন্তু পুরোপুরি উপভোগ করো। বড় চাচি আমাদের জন্য প্যাকিং করতে সাহায্য করলেন। পরদিন সকালে আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি পাহাড়ি পথ বেয়ে ধীরে ধীরে উপরে উঠছিল। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর মৃদু হাওয়ার শব্দ, সবকিছু যেন এক নতুন জীবনের আভাস দিচ্ছিল। পাহাড়ের এক নির্জন কটেজে পৌঁছে সোহান বললেন, তুমি জানো, এই জায়গাটা আমার জীবনের অন্যতম প্রিয় জায়গা। এখানে এসে সবকিছু ভুলে যাওয়া যায়। আমি বললাম, আপনার সঙ্গে থাকলে সব জায়গায় প্রিয় হয়ে যায়। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। রাতের অপ্রত্যাশিত আলাপ। রাতের খাবারের পর আমরা কটেজের বাইরে বসেছিলাম। আকাশে অসংখ্য তারার আলো ছড়ানো। সোহান হঠাৎ বললেন, তুমি কি জানো আমি কেন এতদিন তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি? আমি চুপ করে তার দিকে তাকালাম। তিনি গভীর গলায় বললেন, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি সবকিছু হারানোর ভয় পেতাম। সেই ভয় এখনো আমাকে তাড়া করে। কিন্তু তোমার ভালোবাসা আমাকে বদলে দিচ্ছে। আমি এখন শিখছি, কিছু জিনিস ভাগ করলেই কষ্ট কমে যায়। আমি মৃদু গলায় বললাম, আপনি আমাকে সব বলুন। আমি সবসময় আপনার পাশে থাকব। তিনি একটু চুপ করে বললেন, আমি ধীরে ধীরে তোমার কাছে সব খুলে বলবো। শুধু আমাকে বিশ্বাস করো। তার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এল। পাহাড়ের পরিবেশ যেন এক মায়াময় ঘোর তৈরি করেছিল। সকালের হালকা রোদ আর শীতল বাতাস মনের ভেতর প্রশান্তি এনে দিচ্ছিল। কটেজের বাইরে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছিলাম। সোহান পেছনে থেকে এসে বললেন, তুমি এমন কি দেখছ যা আমাকে এতক্ষণ উপেক্ষা করছ? আমি হেসে বললাম,
এই পরিবেশ এত সুন্দর যে চোখ সরাতে ইচ্ছা করছে না। সোহান মৃদু হেসে বললেন, এই সৌন্দর্য উপভোগ করার জন্যই তো তোমাকে এখানে এনেছি। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সকালের নাশতার পর সোহান আমাকে নিয়ে পাহাড়ের এক পথ ধরে হাঁটতে লাগলেন। পথের পাশে বুনো ফুলের গাছ আর দূর থেকে দেখা যায় সবুজ ভ্যালি। তুমি জানো, এই জায়গাগুলোতে ছোটবেলায় আমি বাবার সঙ্গে আসতাম, সোহান বললেন। আমি তার চোখে এক ধরনের স্মৃতির ছাপ দেখলাম। আপনার বাবার সঙ্গে এই জায়গাগুলোর স্মৃতি হয়তো আপনাকে শক্তি যোগায়, আমি বললাম। তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ, এখন মনে হয় সেসব স্মৃতি আমাকে আবার জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করছে। আর তুমি আমার জীবনে নতুন আলো এনেছ। তার কথাগুলো আমার মনে গভীর প্রশান্তি এনে দিল। দুপুরে আমরা কটেজের বাগানে বসেছিলাম। চারপাশে সবুজে ঘেরা পরিবেশে সোহান হঠাৎ গভীর স্বরে বললেন, চন্দ্রা, তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে বড় ভয় কি ছিল? আমি চুপ করে তার দিকে তাকালাম। তিনি বললেন, বিশ্বাসঘাতকতা। আমি একসময় এমন কারো ওপর ভরসা করেছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় আঘাত দিয়েছিল। সেই ঘটনা আমাকে বদলে দিয়েছিল। আমি মৃদু গলায় বললাম, সব মানুষ একরকম নয়। কেউ কেউ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তিনি গভীর দৃষ্টিতে তাকালেন। তুমি ঠিক বলেছ। তুমি আমাকে আবার ভালোবাসায় বিশ্বাস করতে শিখিয়েছ। তার কথাগুলো শুনে আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাতে আমরা কটেজের বাইরে বসেছিলাম। আকাশে অসংখ্য তারা ছড়ানো। সোহান বললেন, তোমার সামনে একটা সত্য বলতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার জীবনে একজন ছিল যাকে আমি একসময় খুব ভালোবাসতাম। কিন্তু সে আমার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই ঘটনায় আমার বাবা মারাত্মক আঘাত পান। তার মৃত্যুর পেছনে সেই ঘটনার বড় ভূমিকা ছিল, সোহান বললেন। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। তুমি জানো, সেই ঘটনার পর আমি আর কখনো কাউকে ভালোবাসার সাহস পাইনি। কিন্তু তোমাকে পেয়ে আমি ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে উঠছি, তিনি বললেন। আমি তার হাত ধরে বললাম, আমি সবসময় আপনার পাশে থাকব। আমরা একসঙ্গে সবকিছু পার করব। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। পরদিন ভোরবেলা পাহাড়ি কটেজ থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। চারপাশে হালকা কুয়াশার আস্তরণ আর বাতাসে শীতলতা। সোহান কটেজের সামনের উঠানে দাঁড়িয়েছিলেন। তার চোখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। আমি ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আপনার কি কিছু বলার আছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি মৃদু হাসলেন। আমার জীবনের একটা বড় বোঝা হালকা হয়েছে। তোমার সঙ্গে এসব শেয়ার করার পর নিজেকে আরো হালকা লাগছে। আমি তার মুখের প্রশান্তি দেখে হাসি দিলাম। তাহলে আমি কি কাজে আসতে পেরেছি? তিনি আমার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন। আমি সেটা কখনো ভুলব না। ফেরার পথে কিছুটা নীরবতা। গাড়ি পাহাড় থেকে নামতে শুরু করল। সোহান গাড়ি চালাচ্ছিলেন আর আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। পথে হঠাৎ করে তিনি বললেন, তোমার কি কখনো মনে হয় আমরা একসঙ্গে অনেক দূর যেতে পারব? আমি তার কথায় চমকে তাকালাম। আপনি কেন এমন বলছেন? তিনি মৃদু হেসে বললেন, কারণ আমি জানি আমাদের সম্পর্কটা দিন দিন আরো শক্ত হচ্ছে। কিন্তু জীবন সবসময় সহজ নয়। আমি মৃদু গলায় বললাম,
যদি একে অপরের পাশে থাকি সবকিছু পার হয়ে যাওয়া সম্ভব। তার মুখে তখন মৃদু হাসি ফুটে উঠল। শহরে ফিরে এসে আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। সোহান আমাকে বিশ্রাম নিতে বললেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তার মধ্যে যেন একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। রাতে তিনি ডাইনিং টেবিলে বসে কিছু কাগজপত্র দেখছিলেন। আমি পাশে গিয়ে বসে বললাম, আপনার কি কিছু হয়েছে? তিনি মাথা না তুলে বললেন, কিছু পুরনো কাজ বাকি আছে, সেগুলো শেষ করছি। আমি কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে গেলাম। রাতে যখন চারপাশের সবাই ঘুমিয়েছিল, সোহান আমার রুমে এলেন। তার চোখে গভীর বিষণ্ণতা। চন্দ্রা, আমি তোমার কাছে আরেকটা সত্য প্রকাশ করতে চাই, তিনি বললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনার আর কি লুকানো আছে? তিনি চেয়ারে বসে গম্ভীর গলায় বললেন, যে মেয়েটা আমার জীবনে এত বড় ক্ষতি করেছে সে ফিরে এসেছে। সে এখন আবার আমার জীবনের কাছে আসার চেষ্টা করছে। আমি চমকে উঠলাম। সে কি আপনার জীবনে আবার ঢোকার চেষ্টা করছে? তিনি গভীর গলায় বললেন, হ্যাঁ, কিন্তু আমি তাকে কখনোই আর জায়গা দেব না। আমি কেবল তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু তার ফিরে আসাটা আমাকে অস্বস্তিতে ফেলছে। আমি তার কথায় স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর বললাম, আপনি জানেন আপনার জীবনে সে আর কিছুই বদলাতে পারবে না। আমি আছি আপনার পাশে। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। শোভানের মুখ থেকে কথাগুলো শুনে আমার মন ভারী হয়ে গেল। তার জীবনের যে অধ্যায়টা তার এত কষ্টের কারণ সেটা আবার সামনে আসবে, এটা ভাবতেই অস্বস্তি হচ্ছিল। আপনি কি করতে চান? আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি চাই এই অধ্যায়টা চিরতরে মুছে ফেলতে। কিন্তু সে যদি আমার আশপাশেই থাকে সেটাই আমার সবচেয়ে বড় ভয়। আমি তার হাত ধরে বললাম, আপনার ভয়কে জয় করার জন্য আমি আছি। আপনি একা নন। তার চোখে মৃদু প্রশান্তির ছাপ ফুটে উঠল। পরদিন সকালটা অদ্ভুত ঠেকছিল। সোহান যথারীতি কাজে ব্যস্ত ছিলেন। আমি অহনার সঙ্গে বসে গল্প করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতে গিয়ে দেখলাম এক অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত একটা হাসি। তুমি নিশ্চয়ই চন্দ্রা, তাই না? মেয়েটি বলল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? মেয়েটি মুচকি হেসে বলল, আমি তানহা, শোভানের পুরনো বন্ধু। তার নাম শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এটাই কি সেই মেয়ে যার কথা সোহান বলেছিলেন? আমি কিছু বলার আগেই তানহা বলল, সোহান বাড়িতে আছেন? আমি ওর সঙ্গে একটু দেখা করতে এসেছি। আমি চুপচাপ তাকে ভেতরে নিয়ে এলাম। সোহান তখন ডাইনিং টেবিলে বসে কাগজপত্র দেখছিলেন। তানহাকে দেখে তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তুমি এখানে কেন? সোহান কঠিন গলায় জিজ্ঞেস করলেন। তানহা হেসে বলল, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। সোহান সরাসরি বললেন, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তুমি চলে যাও। তানহা হেসে বলল, তুমি কি সত্যিই তা মনে করো, সোহান? তোমার জীবনে আমি কি ছিলাম সেটা ভুলে গেছ? আমি শোভানের চোখে অদ্ভুত রাগ আর অস্থিরতার ছাপ দেখলাম। তানহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার জীবনে ফিরে আসতে চাই, সোহান। আমি জানি আমি অনেক ভুল করেছি।
কিন্তু আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি বুঝেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। সোহান দাঁড়িয়ে উঠে বললেন, তুমি যা চাও সেটা আমি দিতে পারবো না। আমার জীবনে চন্দ্রা এসেছে, আমি তাকে নিয়ে সুখে আছি এবং আমি চাই তুমি আমাদের থেকে দূরে থাকো। তানহার চোখে একটা অদ্ভুত ছায়া দেখলাম। সে চুপচাপ উঠে দাঁড়াল। তোমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, কিন্তু আমার কথাগুলো ভুলে যেও না, সে বলল। তানহা চলে যাওয়ার পর সোহান দীর্ঘশ্বাস ফেললেন। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার ঠিক আছে? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই ভাবছ আমার জীবন এত জটিল কেন? আমি মাথা নেড়ে বললাম, আমি ভাবছি আপনার জীবনের প্রতিটা জটিলতার জন্য আপনি কতটা কষ্ট পেয়েছেন। কিন্তু আমি চাই আপনি জানুন আমি সবসময় আপনার পাশে আছি। তিনি আমার হাত ধরে বললেন, তোমার মতো একজন সঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তানহার চলে যাওয়ার পর বাড়ি জুড়ে যেন এক ধরনের নীরবতা নেমে এলো। সোহান তখনও ডাইনিং টেবিলে বসেছিলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আপনি কি ঠিক আছেন? তিনি আমার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, তুমি কি মনে করো এই মেয়েটার ফিরে আসা আমাদের শান্তি নষ্ট করবে? আমি গভীরভাবে তার চোখে তাকালাম। আমি মনে করি না কেউ আমাদের শান্তি নষ্ট করতে পারবে, কারণ আমাদের সম্পর্কের ভিত্তি শক্ত। তার চোখে মৃদু স্বস্তি ফুটে উঠল। তুমি ঠিক বলছ, কিন্তু তার চলে আসাটা আমার পুরনো কষ্টগুলোকে আবার ফিরিয়ে আনছে। আমি তার হাত চেপে ধরলাম। আপনার কষ্টগুলো আমরা একসঙ্গে মুছে ফেলব, এটা আমাদের প্রতিজ্ঞা। বিকেলের অপ্রত্যাশিত মেসেজ। বিকেলে আমি নিজের রুমে ছিলাম, তখন শোভানের ফোনে একটা মেসেজ এল। আমি ফোনটা তুলে দেখলাম মেসেজটি তানহার। সোহান, তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারবে না। আমি তোমার জীবনের একটা অংশ ছিলাম এবং থাকব। তুমি সেটা চাইলেও মুছতে পারবে না। আমি মেসেজটা দেখে কিছুটা বিচলিত হলাম, কিন্তু সোহানকে সেটা জানানো উচিত কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সন্ধ্যায় যখন সবাই একসঙ্গে বসেছিল, আমি মেসেজটার কথা সোহানকে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু গলায় বললেন, আমি জানতাম সে সহজে হাল ছাড়বে না, কিন্তু আমি এখন সম্পূর্ণ চন্দ্রার সঙ্গে থাকতে চাই। আর কারো জায়গা নেই আমার জীবনে। বড় চাচি তার কথা শুনে বললেন, তুমি যদি চন্দ্রাকে ভালোবাসো তাহলে তুমি যাই করো না কেন সে তোমার পাশে থাকবে। কিন্তু তানহার মতো লোকেরা জীবনের ক্ষত তৈরি করতে পারে। তোমার শক্ত থাকা দরকার। সোহান তার মায়ের কথা শুনে বললেন, আপনি ঠিক বলছেন মা। আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে দৃঢ় থাকব। রাতে যখন সবকিছু একটু শান্ত হল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সোহান আমার পাশে এসে দাঁড়ালেন। তুমি কি মনে করো আমি এই চাপের মধ্যে থেকেও আমাদের সম্পর্ক ঠিক রাখতে পারব? তিনি জিজ্ঞেস করলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, যদি আপনার ইচ্ছাশক্তি দৃঢ় হয় তবে আপনি সবকিছু পার করবেন। আমি সবসময় আপনার পাশে থাকব। তিনি গভীর দৃষ্টিতে তাকালেন। তোমার এই সমর্থনই আমাকে শক্তি দেয়। আমি কখনো তোমার বিশ্বাস ভাঙব না। তার কথা আমার মনে অদ্ভুত প্রশান্তি এনে দিল। তানহার হঠাৎ ফিরে আসা যেন সোহান ও আমার জীবনে এক অদৃশ্য ছায়া ফেলেছিল। যদিও সোহান তার সিদ্ধান্তে অটল, তবুও তার ভেতরে যে অস্থিরতা কাজ করছে
সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। সকালে উঠেই সোহানকে দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে, হাতে তার ফোন, আর মুখে গভীর চিন্তার ছাপ। আমি কাছে গিয়ে বললাম, এত ভোরে এত চিন্তা করছেন কেন? তিনি আমার দিকে তাকালেন। তানহা গত রাতে আবার ফোন করেছিল। আমি ফোন ধরিনি, কিন্তু সে হাল ছাড়বে বলে মনে হয় না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি কি ভয় পাচ্ছেন যে সে আবার কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে? তিনি মাথা নেড়ে বললেন, আমি ভয় পাচ্ছি না। আমি শুধু চাই আমাদের জীবন শান্ত থাকুক। আমি চাই না তুমি বা মা বাবা এই পরিস্থিতির জন্য কোনোভাবে বিরক্ত হও। আমি মৃদু হেসে বললাম, আপনার শক্তি আপনার পরিবারের ভালোবাসা। এই ভালোবাসা আপনাকে সবকিছু কাটিয়ে উঠতে সাহায্য করবে। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। বিকেলে আমি আর অহনা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দরজায় বেল বাজল। অহনা উঠে দরজা খুলতে গেল। তুমি আবার এখানে? অহনার কণ্ঠে অবাকভাব স্পষ্ট। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম, তানহা দাঁড়িয়ে আছে। তার মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি। তানহা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি শোভানের সঙ্গে দেখা করতে এসেছি। ওর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। অহনাকে শান্ত থাকতে বলে আমি তানহার দিকে তাকালাম। সোহান এখন বাড়িতে নেই। আপনি কি কোনো বার্তা রেখে যেতে চান? তানহা ঠান্ডা গলায় বলল, না, আমি অপেক্ষা করব। তুমি কি সমস্যা মনে করছ? আমি শান্তভাবে বললাম, আপনার জন্য সমস্যা নয়, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমাদের জন্য অস্বস্তিকর। তানহা মৃদু হেসে বলল, অস্বস্তি? তুমি শোভানের স্ত্রী, তাই না? তাহলে এই বিষয়গুলোতে এত সংবেদনশীল হওয়ার কি আছে? তার কণ্ঠে তাচ্ছিল্য ছিল। ঠিক তখনই সোহান বাড়িতে ঢুকলেন। তানহাকে দেখে তার মুখ গম্ভীর হয়ে গেল। তুমি এখানে কেন? তিনি কঠিন গলায় বললেন। তানহা মুচকি হেসে বলল, তোমার সঙ্গে কথা বলতে। সোহান তার দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। আমার সঙ্গে কথা বলার আর কোনো কারণ নেই, তানহা। আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিয়েছি, তুমি আমার জীবনের অংশ নও। এবার এই বাড়ি থেকে চলে যাও। তানহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার সঙ্গে কথা শেষ হয়নি, সোহান। কিন্তু এখন আমি যাচ্ছি। খুব শিগগিরই দেখা হবে। সে চলে যাওয়ার পর সোহান আমার দিকে তাকালেন। তুমি ঠিক আছো? আমি মৃদু হাসলাম। আমি ঠিক আছি। কিন্তু আপনি কি ঠিক আছেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখনো জানি না সে কি পরিকল্পনা করছে। কিন্তু আমি জানি, আমার জীবনে তুমি আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি তার হাত ধরে বললাম, আপনার জীবনে কোনো ঝড় আসুক, আমি সবসময় পাশে থাকব। তানহার আচরণে সোহান ও আমার জীবনের স্থিরতা যেন বারবার নড়বড়ে হয়ে যাচ্ছিল। সোহান দৃঢ় থাকলেও তার ভেতরে যে এক ধরনের চাপ কাজ করছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। রাতে সোহান আমার কাছে এসে বললেন, চন্দ্রা, তানহা সহজে হাল ছাড়বে না। আমার মনে হচ্ছে সে আমাদের শান্তি নষ্ট করার জন্য কিছু একটা পরিকল্পনা করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কি ভীত? তিনি মৃদু গলায় বললেন, ভয় না, তবে অস্বস্তি হচ্ছে। আমি চাই তুমি বা আমার পরিবার কেউ এই পরিস্থিতির কারণে কোনোভাবে কষ্ট না পায়।
আমি তার হাত ধরে বললাম, আপনার পাশে থাকার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একসঙ্গে সবকিছু কাটিয়ে উঠব। তার চোখে মৃদু প্রশান্তি ফুটে উঠল। সকালে দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকিয়ে দিয়ে গেল কেউ। অহনা খামটা তুলে এনে আমার হাতে দিল। ভাবি, এটা তোমার নামেই এসেছে, সে বলল। আমি খামটা খুলে দেখলাম, ভিতরে একটা চিঠি। চিঠিটা তানহার লেখা। চন্দ্রা, তুমি জানো শোভানের জীবনে আমার কতটা গুরুত্ব ছিল। তার প্রথম ভালোবাসা আমি ছিলাম। তুমি তার জীবনে এসে যা কিছুই করো না কেন, তুমি তাকে আমার মতো করে পাবে না। আমি তাকে ফিরে পেতে যা যা করার সব করব। চিঠিটা পড়ে আমার বুকের ভেতর অস্বস্তি সৃষ্টি হল। আমি চিঠিটা নিয়ে শোভানের কাছে গেলাম। তিনি চিঠিটা পড়ে ফেললেন, তার মুখ কঠিন হয়ে গেল। সে যাই করুক, আমি আমার সিদ্ধান্তে অটল। সে আমাকে আর প্রভাবিত করতে পারবে না, তিনি বললেন। আমি বললাম, আমাদের সম্পর্ক নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত। আপনার সঙ্গেই আমি থাকব, যাই হোক না কেন। তার মুখে একটু মৃদু হাসি ফুটে উঠল। তোমার এই ভরসাই আমাকে শক্তি দেয়, তিনি বললেন। তানহার পরবর্তী চাল। বিকেলে আমি ডাইনিং টেবিলে বসেছিলাম, তখনই অহনা ছুটে এসে বলল, ভাবি, ভাইয়ার অফিসে ফোন এসেছে। কেউ বলছে ভাইয়ার নামে অভিযোগ দায়ের করা হবে। আমি অবাক হয়ে বললাম, অভিযোগ? কার পক্ষ থেকে? অহনা মুচকি হেসে বলল, তানহা। আমি চুপ হয়ে গেলাম। সোহান তখন অফিসে ছিলেন। আমি তাকে ফোন করলাম এবং সব জানালাম। তিনি শান্ত গলায় বললেন, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়টা সামলে নেব। রাতে সোহান বাড়ি ফিরে এসে বললেন, তানহা আমার ব্যবসার অংশীদারিত্ব নিয়ে মিথ্যা দাবি করছে। সে চায় আমি তাকে কিছু দিতে বাধ্য হই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি এই পরিস্থিতি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি আইনগতভাবেই বিষয়টা সামলাব। কিন্তু সে যা করছে সেটা আমার জীবনের আরও বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে। আমি তার হাত ধরে বললাম, আপনি আমার সঙ্গে কথা শেয়ার করুন। আমি আপনাকে মানসিকভাবে সমর্থন দেব। আপনি একা নন। তার মুখে মৃদু প্রশান্তি ফুটে উঠল। তানহার পরিকল্পনাগুলো যেন সোহান আর আমার জীবনে একের পর এক ঝড় তৈরি করছিল। তবুও শোভানের স্থিরতা আর আমার সমর্থন আমাদের একে অপরের পাশে শক্ত করে রেখেছিল। সকালে নাশতার টেবিলে সোহান বললেন, তানহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তার মিথ্যা অভিযোগ আর আমার ব্যবসায় হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। বড় চাচি বললেন, তুমি যাই করো, শান্তভাবে করো। আমাদের পরিবারের সুনাম যেন ক্ষুণ্ণ না হয়। আমি শোভানের পাশে বসে বললাম, আপনার যা ঠিক মনে হয় তাই করুন। আমি আপনার পাশে আছি। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। সোহান অফিসে গেলে এক নতুন সমস্যার মুখোমুখি হলেন। তার ম্যানেজার এসে জানাল, স্যার, তানহা আমাদের কয়েকজন ক্লায়েন্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে বলছে সে এখনও আপনার ব্যবসার অংশীদার। সোহান রেগে গিয়ে বললেন, এই মেয়েটার সাহস কতটা! এবার ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেদিনই তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেন। বিকেলে তানহার ফোন। বিকেলে শোভানের ফোনে তানহার নাম ভেসে উঠল। তিনি ফোনটি ধরলেন।
তুমি আমার ক্লায়েন্টদের সঙ্গে কি করতে চাও? তানহা হেসে বলল, আমি শুধু তোমাকে বুঝতে বাধ্য করতে চাই যে আমাকে উপেক্ষা করার ফল কি হতে পারে। সোহান কঠোর গলায় বললেন, তুমি যত চেষ্টাই করো আমার জীবনে তোমার কোনো স্থান নেই। এবার আমি আইনগতভাবেই তোমাকে থামাব। তানহা ঠান্ডা গলায় বলল, আমার জায়গা ফিরে না পাওয়া পর্যন্ত আমি থাম না। ফোন কেটে দেওয়ার পর সোহান আমার দিকে তাকালেন। তুমি কি মনে করো আমি এই সমস্যাগুলো সামলাতে পারব? আমি বললাম, আপনার দৃঢ়তা আর সত্যকে মেনে চলা আপনাকে জিতিয়ে দেবে। আমি সবসময় আপনার পাশে আছি। রাতের অদ্ভুত ঘটনা। রাতে যখন সবাই ঘুমিয়েছিল বাড়ির কলিং বেল বাজল। সোহান গিয়ে দরজা খুললেন। দরজার সামনে একটা খাম পড়েছিল। খাম খুলে দেখা গেল তাতে তানহার পাঠানো আরেকটি চিঠি। সোহান, আমি তোমার জীবনে থেকে যাব, চাইলেও তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। আমাকে ফিরিয়ে নাও, না হলে আরও বড় কিছু ঘটবে। চিঠিটা পড়ে সোহান বললেন, এবার তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। সে আমাদের শান্তি নষ্ট করতে চাইছে। আমি তার হাত ধরে বললাম, আপনার পাশে আমি আছি। আমরা একসঙ্গে এই ঝড় মোকাবিলা করব। তার চোখে মিশে থাকা কৃতজ্ঞতা আর দৃঢ়তা আমাকে শক্তি দিল। তানহার প্রতিটি চাল যেন সোহান আর আমার জীবনের শান্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে আসছে। তবে এই চাপের মাঝেও আমরা একে অপরকে ধরে রেখেছি। পরদিন সকালে শোভানের সিদ্ধান্ত। সকালে নাশতার টেবিলে সোহান বললেন, তানহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর কোনো ছাড় দেওয়া সম্ভব নয়। বড় চাচি মৃদু গলায় বললেন, তুমি ভালো করে ভেবে পদক্ষেপ নাও, যাতে তার অভিযোগগুলো আমাদের পরিবার বা ব্যবসার ক্ষতি না করতে পারে। আমি শোভানের পাশে বসে বললাম, আপনার যা সঠিক মনে হয় তাই করুন। আমি আপনার পাশে আছি। তার চোখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। সোহান অফিসে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার আইনজীবী এসে জানালেন, তানহা আপনার নামে কিছু নথি তৈরি করেছে যা সে আপনার ক্লায়েন্টদের কাছে দেখাচ্ছে। এতে সে দাবি করছে আপনি তার কাছে কিছু দেনা রেখেছেন। সোহান হতভম্ব হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? তার কোনো অংশীদারিত্ব নেই, কোনো দেনাও নেই। আইনজীবী বললেন, আমরা তদন্ত করে দেখেছি নথিগুলো জাল। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারব। সোহান বললেন, আমি যা করতে হবে করব। কিন্তু তার মিথ্যা অভিযোগে আমার কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছি না। বিকেলের তানহার ফোন। সেদিন বিকেলে শোভানের ফোনে আবার তানহার কল এলো। তিনি ফোন ধরতেই তানহা বলল, তুমি আমাকে নিয়ে এত কঠোর হচ্ছ কেন? আমি কি তোমার জীবনে কোনো মানে রাখি না? সোহান কঠিন গলায় বললেন, তুমি আমার জীবনে একসময় যা ছিলে সেটা পুরনো গল্প। আমি এখন নতুন জীবনে আছি, আর তুমি সেই জীবন নষ্ট করতে পারবে না। তানহা হাসল, তুমি আমাকে বাধা দিতে পারবে না সোহান। আমি তোমার জীবনের অংশ হয়ে থাকব, চাইলেও আমাকে এড়াতে পারবে না। ফোন কেটে দেওয়ার পর সোহান গভীরভাবে ভাবনায় পড়ে গেলেন। রাতে আমি শোভানের কাছে গিয়ে বললাম, আপনার কি মনে হয় এই পরিস্থিতি সামলানো সম্ভব হবে? তিনি আমার দিকে তাকালেন। তুমি আমার সবচেয়ে বড় শক্তি। তোমার সমর্থন থাকলে আমি সব সামলাতে পারব। তানহা যাই করুক, তার কোনো ক্ষমতা নেই আমাদের আলাদা করার। আমি তার হাত চেপে ধরলাম। আপনার পাশে আমি আছি।
আমাদের সম্পর্কের ভিত্তি এতটাই মজবুত যে কেউ সেটা নষ্ট করতে পারবে না। তানহার নতুন চক্রান্ত। পরদিন সকালে আবার দরজার নিচ দিয়ে একটা খাম পাঠানো হল। তাতে তানহার লেখা নতুন এক চিঠি। সোহান, তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আমাকে মেনে নাও, নইলে তোমার জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ তা ধ্বংস করে দেব। আমি কোনোভাবেই তোমার জীবন থেকে দূরে থাকব না। চিঠিটা পড়ে সোহান বললেন, এবার আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। সে আমাদের শান্তি নষ্ট করছে এবং আমি এটা আর সহ্য করব না। আমি তার পাশে বসে বললাম, আপনি যাই সিদ্ধান্ত নেন, আমি আপনার সঙ্গে আছি। তানহার প্রতিটি চক্রান্ত যেন আমাদের জীবনের চারপাশে এক অদৃশ্য জাল বুনে চলেছে। কিন্তু সোবহানের স্থিরতা আর আমার অটুট বিশ্বাস আমাদের সম্পর্কের ভিত্তি আরও মজবুত করছে। সকালে উঠেই দেখলাম সোহান নিজের রুমে বসে কিছু নথিপত্র দেখছেন। তার মুখে গভীর চিন্তার ছাপ। আমি ধীরে তার পাশে গিয়ে বললাম, কি করছেন? তিনি নথিগুলো আমার দিকে তুলে দেখিয়ে বললেন, তানহার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছি। তার তৈরি করা মিথ্যা নথি ভেঙে দেওয়ার জন্য আমাকে সব দিক দিয়ে প্রস্তুত হতে হবে। আমি তার হাতের ওপর আমার হাত রাখলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, সত্য আপনাকে জিতিয়ে দেবে। তিনি মৃদু হাসলেন, তোমার ভরসাই আমাকে শক্তি যোগায়। দুপুরের দিকে আমি ডাইনিং টেবিলে বসে বই পড়ছিলাম। হঠাৎ অহনা ছুটে এসে বলল, ভাবি, ভাইয়ার অফিসে পুলিশ এসেছে। আমি বিস্মিত হয়ে বললাম, পুলিশ? কি হয়েছে? অহনা শ্বাস বন্ধ করে বলল, তানহা অভিযোগ করেছে যে ভাইয়া তার কাছে অনেক টাকা পায়। পুলিশ এখন নথি দেখতে চাইছে। আমি দ্রুত সোবহানের অফিসে ফোন করলাম। তিনি ফোন ধরতেই বললেন, তুমি চিন্তা করো না, আমি পরিস্থিতি সামলে নিচ্ছি। সত্য আমার পক্ষে আছে। তোমার বিশ্বাস থাকলেই আমি জিতব। অফিসে গিয়ে সোহান দেখলেন পুলিশ তার কাছে তানহার অভিযোগের ভিত্তিতে কিছু প্রশ্ন করছে। সোহান শান্তভাবে বললেন, তানহার অভিযোগ ভিত্তিহীন। তার মিথ্যা নথি নিয়ে আমি যথাযথ আইনি পদক্ষেপ নেব। আমি আমার ব্যবসার নথি দেখাতে প্রস্তুত, যা প্রমাণ করবে তার দাবি অসত্য। পুলিশ সব নথি পরীক্ষা করে সোবহানের কথা মেনে নিল। তবে তারা বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ থাকায় এটি আদালতে উপস্থাপিত হতে পারে। সোহান দৃঢ় কণ্ঠে বললেন, আমি আইনি পথে সব সামলাব। রাতে, যখন সবাই ঘুমিয়েছিল, আমি আর সোহান বারান্দায় বসেছিলাম। আকাশে চাঁদের আলো ছড়ানো আর বাতাসে শীতলতার ছোঁয়া। সোহান আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করো আমি তানহার সব চক্রান্ত থামাতে পারব? আমি গভীর গলায় বললাম, আপনার শক্তি, আপনার সততা। আপনি যখন সঠিক পথে আছেন তখন কিছুই আপনাকে হারাতে পারবে না। তিনি মৃদু হাসলেন, তোমার এই বিশ্বাস আমাকে লড়াই করার শক্তি যোগায়। আমি তোমার ভালোবাসার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। তানহার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। সোহান দৃঢ়ভাবে সবকিছু মোকাবিলা করলেও তার ভেতরে যে চাপ বাড়ছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। পরদিন সকালটা শুরু হলো আরেকটি অপ্রত্যাশিত খবরে। সোহান অফিসে যাওয়ার আগেই ফোন পেলেন তার ক্লায়েন্ট মি রহমানের কাছ থেকে। সোহান সাহেব, আমি শুনেছি আপনি নাকি ব্যবসায়িক অংশীদারদের টাকা ফেরত দেননি। বিষয়টা কি সত্যি? সোহান গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, এই গুজব তানহার ছড়ানো।
আমার বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করছে। আপনাকে আশ্বস্ত করছি, আমার সব লেনদেন সঠিক এবং প্রমাণিত। ফোন রাখার পর সোহান আমার দিকে তাকালেন। তানহা কেবল আমার কাজ নয়, আমার বিশ্বাসযোগ্যতাও নষ্ট করার চেষ্টা করছে। এবার আমাকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। আমি বললাম, আপনার সততা আর সত্য আপনাকে জয়ী করবে। আমি নিশ্চিত। সন্ধ্যায় অহনা আমার রুমে এসে বলল, ভাবি, তানহা আমাদের পরিবারকে নিয়ে যেভাবে কথা বলছে সেটা সত্যিই চিন্তার বিষয়। আমি শুনেছি সে নাকি পরিচিতজনদের আমাদের সম্পর্কে খারাপ কথা বলছে। আমি মৃদু গলায় বললাম, তুমি চিন্তা করো না, সোহান ভাইয়া তার প্রতিটি চক্রান্ত ভেঙে দেবেন। অহনা মাথা নেড়ে বলল, আমার ভাইয়া এত চাপ নিচ্ছে, এটা দেখে খারাপ লাগছে। ভাবি, আপনি যেন সবসময় ওর পাশে থাকেন। আমি মৃদু হাসলাম। আমি তো ওর ছায়া হয়ে আছি। ওর পাশে থাকাই আমার দায়িত্ব। রাতের তানহার চিঠি। রাতের খাওয়ার পর বাড়ির দরজার নিচ দিয়ে আবার একটা খাম ঢুকিয়ে দেওয়া হল। তানহার চিঠি। সোহান, আমি আমার কথা রেখেছি। আমি তোমার কাজ, জীবন, সবকিছুকে কঠিন করে তুলছি। এবার তোমার সিদ্ধান্ত নিতে হবে। আমাকে ফিরিয়ে নাও, নইলে তোমার আরও বড় ক্ষতি হবে। সোহান চিঠি পড়লেন। তার মুখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। তানহা যাই করুক, সে আমাকে ভাঙতে পারবে না। এবার আমি তার বিরুদ্ধে মামলা করব। আমি তার হাত ধরে বললাম, আপনার পাশে আছি। এবার তার শেষ চক্রান্তও আমরা থামিয়ে দেব। পরদিন আইনি পদক্ষেপ। পরদিন সকালে সোহান তার আইনজীবীর সঙ্গে দেখা করলেন। তানহার বিরুদ্ধে মানহানি এবং মিথ্যা অভিযোগের মামলা করব, সোহান বললেন। আইনজীবী মাথা নেড়ে বললেন, আপনার পক্ষের প্রমাণ যথেষ্ট। আমরা খুব দ্রুত এই মামলা চালিয়ে যেতে পারব। রাতের প্রতিজ্ঞা। রাতে, যখন আমরা দুজন বারান্দায় বসেছিলাম, সোহান আমাকে বললেন, তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তুমি আমার জীবনের সব ঝড় সামলানোর শক্তি। আমি মৃদু হেসে বললাম, আপনার পাশে থাকার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনি জয়ী হবেন, এটা আমি জানি। তার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস ফুটে উঠল। তানহার প্রতিটি পদক্ষেপ যেন সোহানের জীবনে নতুন জটিলতা সৃষ্টি করছিল। তবে তার দৃঢ়তা আর আমার অটুট সমর্থন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তানহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত যেন পরিস্থিতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এক নতুন সকাল। সকালে সোহান যথারীতি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার চোখে দৃঢ়তার ছাপ ছিল। আমি নাশতার টেবিলে বসে বললাম, আজ কি আপনার মামলার প্রথম পদক্ষেপ নেওয়া হবে? তিনি মৃদু হাসলেন। হ্যাঁ, আজ আমার আইনজীবী প্রথম নোটিশ পাঠাবে। দেখি তানহা এবার কি করে। আমি তাকে সাহস দিতে বললাম, আপনি সঠিক পথে আছেন। সত্যের জয় হবেই। তিনি আমার দিকে কৃতজ্ঞ চোখে তাকালেন। তুমি থাকলে সবকিছু সহজ মনে হয়, চন্দ্রা। সোহান অফিসে যাওয়ার কিছুক্ষণ পর তার সহকারী এসে জানাল, স্যার, তানহা কিছু সাংবাদিককে নিয়ে আপনার অফিসের বাইরে এসেছে। সে মিডিয়ায় আপনার বিরুদ্ধে অভিযোগ করতে চায়। সোহান গভীর শ্বাস নিয়ে বললেন, তানহা আর কত নিচে নামবে? এবার সত্যি তাকে থামাতে হবে। তিনি নিচে গিয়ে দেখলেন তানহা কয়েকজন সাংবাদিককে নিয়ে দাঁড়িয়ে আছেন। সোহান ঠান্ডা গলায় বললেন,
তুমি আমার অফিসের বাইরে কি করছো? তানহা মুচকি হেসে বলল, আমি শুধু সবাইকে জানাতে চাই তুমি আমার সঙ্গে যা করেছ। সোহান তার দিকে তাকিয়ে বললেন, তুমি মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ভাঙতে পারবে না। এবার তোমার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তুমি যাই করো না কেন, শেষ পর্যন্ত তোমার চক্রান্ত ধরা পড়বে। সাংবাদিকরা এই কথায় কিছুটা নড়েচড়ে উঠল। তানহা অপ্রস্তুত হয়ে গেল। বিকেলে বিশেষ সংবাদ। বিকেলে এক পরিচিত সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হল, যেখানে তানহার মিথ্যা অভিযোগ আর তার উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি শোভানের পক্ষে গিয়েছিল। এই সংবাদ দেখে তানহা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। রাতের তানহার ফোন। রাতে শোভানের ফোন বেজে উঠল। স্ক্রিনে তানহার নাম ভেসে উঠছিল। তিনি ফোন ধরলেন। তুমি কি ভেবেছ এই সংবাদ আমাকে থামিয়ে দেবে? তানহা বলল। সোহান ঠান্ডা গলায় বললেন, তোমার মিথ্যা অভিযোগ আর চক্রান্তের দিন শেষ। এবার আইন তোমার বিচার করবে। তানহা হেসে বলল, আমি এত সহজে হাল ছাড়ব না সোহান। তুমি এটা মনে রেখো। ফোন রেখে সোহান আমার দিকে তাকালেন। সে এখন আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। কিন্তু আমি জানি শেষ পর্যন্ত সে থামতে বাধ্য হবে। আমি তার হাত ধরে বললাম, আপনার বিশ্বাস আর সত্যের ওপর ভরসা রাখুন। তানহা যাই করুক, আপনি জিতবেন। তানহার প্রতিটি চাল আমাদের সম্পর্ক ও শোভানের মানসিক স্থিরতাকে পরীক্ষা করে যাচ্ছিল। তবে সত্য ও দৃঢ়তাই ছিল আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে সোহান বললেন, আজ আইনজীবীর সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তানহার চক্রান্তের পুরো প্রক্রিয়া আইনি পথে মোকাবিলা করাই এখন সবচেয়ে জরুরি। আমি মৃদু গলায় বললাম, আপনার চিন্তা করার কিছু নেই। আপনার সততার সঙ্গে লড়াই করা কেউই জয়ী হতে পারবে না। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। অফিসে যাওয়ার পর সোহান জানতে পারলেন, তানহা কয়েকজন ক্লায়েন্টকে বিভ্রান্ত করে তাদের শোভানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তার সহকারী বলল, স্যার, মিস্টার হোসেন আর মিস্টার জামিল আজ আমাদের চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। তারা বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারা নিরাপদ থাকতে চান। সোহান মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তাদের সঙ্গে মিটিং করে বিস্তারিত ব্যাখ্যা দেব। সত্যটা জানলে তারা আমাদের সঙ্গেই থাকবেন। বিকেলে তিনি তাদের সঙ্গে মিটিং করলেন এবং প্রমাণ দেখিয়ে তাদের বোঝালেন। তার যুক্তি এবং প্রমাণে তারা সন্তুষ্ট হলেন এবং চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় শোভানের কাছে আবার তানহার ফোন এল। তুমি ভাবছ আমি হেরে যাব? তুমি ভুল ভাবছ সোহান। এবার আমি এমন কিছু করব যা তোমার জীবনের সবকিছু নষ্ট করে দেবে। সোহান ঠান্ডা গলায় বললেন, তুমি যা ইচ্ছা করো তানহা, কিন্তু তোমার প্রতিটি কাজ তোমাকেই শেষ করবে। ফোন কেটে সোহান যখন বাড়ি ফিরলেন, তার মুখে অদ্ভুত এক অস্থিরতার ছাপ। আমি তার কাছে গিয়ে বললাম, তানহা কি আবার কিছু বলেছে? তিনি মাথা নেড়ে বললেন, তাকে থামাতে হবে। তার জন্য যা যা করা দরকার আমি সেটাই করব। এবার আমি আর ছাড় দেব না। রাতে সবাই ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ শোনা গেল। আমি আর সোহান তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দরজার বাইরে তানহা দাঁড়িয়ে, চোখে উন্মাদনার ছাপ। তুমি আমাকে কেন প্রত্যাখ্যান করছো সোহান?
তানহা চিৎকার করে বলল, তুমি আমাকে নিয়ে খেলছ, কিন্তু আমি তোমার জীবনে ছিলাম, আছি, থাকব। সোহান তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার উন্মাদনা থামাও, তানহা। এবার আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তুমি আমার জীবনের শান্তি নষ্ট করছ, কিন্তু আর না। এবার আইন তোমার বিচার করবে। তানহা কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। তার চোখে এক ধরনের অদ্ভুত বিদ্বেষ ছিল। সোহান আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করো আমরা এই যুদ্ধ জিততে পারব? আমি তার হাত ধরে বললাম, আপনার সততা আর ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জিতব, এটা নিশ্চিত। তার চোখে প্রশান্তি ফুটে উঠল। তোমার সঙ্গে থাকলে কোনো ঝড়ই আমাকে ভাঙতে পারবে না। তানহার ক্রমাগত চক্রান্ত আর উন্মাদনা আমাদের জীবনে অশান্তি আনার চেষ্টা করলেও সোবহানের ধৈর্য এবং আমার সমর্থন তাকে থামানোর জন্য যথেষ্ট ছিল। তবে সোবহানের সামনে তানহার শেষ চাল এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে সোহান তার আইনজীবীর সঙ্গে দেখা করলেন। তিনি তানহার অভিযোগের সব প্রমাণ নিয়ে হাজির ছিলেন। মিস্টার সোহান, তানহার বিরুদ্ধে মানহানি এবং মিথ্যা অভিযোগের মামলা করার সময় হয়েছে। আপনার সঠিক নথি ও প্রমাণ আমাদের পক্ষে যথেষ্ট। সোহান দৃঢ় কণ্ঠে বললেন, আমি যাই করব সেটা আইন মেনেই করব। আমার পরিবারের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। আইনজীবী বললেন, এবার তাকে বুঝতে হবে যে তার চক্রান্ত আর কাজ করবে না। সেদিন দুপুরে আবার এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সোবহানের ফোনে খবর এল যে তানহা তাদের বাড়ির সামনে সাংবাদিকদের ডেকে এনেছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম তানহা সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। সে হাত নেড়ে কিছু বলছে আর সাংবাদিকরা ছবি তুলছে। সোহান দ্রুত বাইরে গেলেন। তানহা, তুমি এখানে কি করছো? তানহা মুচকি হেসে বলল, সোহান, আমি শুধু সবাইকে জানাতে চাই তুমি আমার জীবনে কত অন্যায় করেছ। সোহান তার দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। তোমার মিথ্যা অভিযোগ আর মানসিক যন্ত্রণা দেওয়ার দিন শেষ। এবার আইনি পথে তোমাকে থামাব। সাংবাদিকরা তাদের প্রশ্ন নিয়ে সোবহানের দিকে এগিয়ে এল। সোহান শান্ত গলায় বললেন, তানহার প্রতিটি অভিযোগ মিথ্যা। আমি এর প্রমাণ আদালতে উপস্থাপন করব। আজকের পর থেকে আমার পরিবার ও ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা কিছুক্ষণ নীরব ছিল। তানহা হতভম্ব হয়ে সোবহানের দৃঢ়তায় চুপ হয়ে গেল। রাতে আমরা ডাইনিং টেবিলে বসে কথা বলছিলাম। সোহান বললেন, তানহার চক্রান্ত শেষ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। আমি বললাম, আপনি কি করতে চাইছেন? তিনি বললেন, তার উন্মাদনা তাকে নিজের ফাঁদে ফেলবে। আমি শুধু আইনের পথে এগোব। সত্য তাকে থামাবে। আমি মৃদু গলায় বললাম, আপনার পাশে আমি আছি। আমরা একসঙ্গে এই যাত্রা শেষ করব। তানহার প্রতিটি চক্রান্ত যেন আমাদের জীবনের একটা অস্থিরতা তৈরি করছিল। তবে সোবহানের দৃঢ়তা ও আমার সমর্থন সেই ঝড়কে সামলে নিচ্ছিল। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে সোহান বললেন, তানহার শেষ চালের জন্য আমাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধ হয়তো আরও কঠিন হবে, কিন্তু আমি জানি আমাদের জয় হবেই। আমি তার পাশে বসে মৃদু হাসলাম। আপনার সততা আমাদের শক্তি। আপনি সঠিক পথে আছেন।
আর তানহার প্রতিটি ভুল তাকে তার নিজের ফাঁদে ফেলবে। সোহান আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে এই সময়ে যে সাহস দিচ্ছ সেটা আমার কাছে অমূল্য। দুপুরে এক অদ্ভুত ফোন এল। সোহান ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একজন নারীর কণ্ঠ শোনা গেল। মিস্টার সোহান, আমি তানহার এক ঘনিষ্ঠ বান্ধবী। তানহা আপনার বিরুদ্ধে আরও বড় কিছু পরিকল্পনা করছে। সোহান বললেন, তুমি কে? কেন আমাকে এ কথা বলছ? নারীটি বলল, আমার পরিচয় গোপন থাকুক। শুধু এটুকু বলি, সে আপনাকে সামাজিকভাবে অপদস্থ করার জন্য নতুন কিছু পরিকল্পনা করছে। সতর্ক থাকুন। ফোন রাখার পর সোহান গভীরভাবে চিন্তিত হয়ে গেলেন। অফিসে গিয়ে সোহান দেখলেন তার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট তানহার ছড়ানো গুজবে বিভ্রান্ত হয়ে পড়েছেন। আমরা শুনেছি আপনি নাকি আর্থিক দুর্নীতিতে জড়িত। আমরা এসব বিষয়ে নিশ্চিত না হলে আপনার সঙ্গে চুক্তি বাতিল করব, এক ক্লায়েন্ট বললেন। সোহান শান্তভাবে তাদের কাছে সমস্ত নথিপত্র ও প্রমাণ উপস্থাপন করলেন। প্রমাণ দেখে তারা আশ্বস্ত হলেন এবং চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিলেন। তানহার মিথ্যা অভিযোগ আমাদের ক্ষতি করতে পারবে না, সোহান দৃঢ় কণ্ঠে বললেন। রাতে দরজায় আবার এক অদ্ভুত শব্দ হল। দরজা খুলে দেখি তানহা নিজে উপস্থিত। তুমি আবার এখানে কেন? সোহান কঠোর কণ্ঠে বললেন। তানহা হেসে বলল, আমি এসেছি তোমাকে মনে করিয়ে দিতে আমার সঙ্গে ভুল করলে এর ফল কি হতে পারে। সোহান তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার প্রতিটি কাজ তোমার বিরুদ্ধে যাবে। এবার তুমি যা করার চেষ্টা করছ তার পরিণাম ভুগতে হবে। তানহা কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। তার মুখে অদ্ভুত এক দৃঢ় সংকল্পের ছাপ ছিল। সকালে সোহান বললেন, আজ আমি তানহার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছি। তার প্রতিটি অভিযোগ আইনি পথে ভেঙে দেব। আমি তার পাশে গিয়ে বললাম, আপনার সাহসী আমাদের জেতাবে। সত্যের জয় নিশ্চিত। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তোমার ভালোবাসা আমাকে এই লড়াইয়ে জিততে সাহায্য করবে, চন্দ্রা। তানহার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের জীবনের অশান্তি আরও বাড়িয়ে তুলছিল, কিন্তু সোহানের দৃঢ়তা এবং আমাদের ভালোবাসা সবকিছুকে মোকাবিলা করার সাহস দিচ্ছিল। সকালে সোহান তার আইনজীবীর ফোন পেলেন। মিস্টার সোহান, আমরা তানহার একটি গুরুত্বপূর্ণ ভুল ধরতে পেরেছি। সে যে নথি বানিয়েছে তা একটি ভুয়া সাইনেচার দিয়ে তৈরি। এটি প্রমাণিত হলে তার পুরো অভিযোগ মিথ্যা হয়ে যাবে। সোহানের মুখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। এবার সবকিছুর সমাধান হবে। তানহার সব চক্রান্তের পরিণতি সে পাবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, এটা আমাদের লড়াইয়ের শেষ ধাপ। এবার তানহা বুঝবে যে মিথ্যা দিয়ে কিছু অর্জন করা যায় না। সেদিন দুপুরে বাড়ির সামনে এক গাড়ি থামল। গাড়ি থেকে তানহা নেমে এল। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সোহান, এবার তুমি কি করবে? তোমার পরিবার, তোমার কাজ, সবকিছু আমি ধ্বংস করে দেব। সোহান ঠান্ডা গলায় বললেন, তুমি যাই করো, সত্য তোমাকে থামাবে। আমি তোমার প্রতিটি চক্রান্তের জবাব দিয়ে তোমাকে শাস্তি পাইয়ে দেব। তানহা হেসে বলল, তুমি ভাবছ আমি সহজে হেরে যাব? তুমি ভুল করছ, সোহান। এই বলে সে চলে গেল। রাতে আমরা একসঙ্গে বসে তানহার বিষয়ে আলোচনা করছিলাম।
সোহান বললেন, তানহার প্রতিটি কাজ প্রমাণ করছে সে মানসিকভাবে বিপর্যস্ত। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেও তার চিকিৎসারও প্রয়োজন। আমি বললাম, তাহলে তার পরিবারের সঙ্গে কথা বলুন। হয়তো তারাও তাকে এই পথে থেকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। সোহান মাথা নেড়ে বললেন, সেটাই করব। তবে আগে আইন মেনে তার চক্রান্ত থামাতে হবে। পরদিন কোর্টে তানহার বিরুদ্ধে শোভানের দাখিল করা মামলার শুনানি শুরু হল। শোভানের আইনজীবী প্রমাণ উপস্থাপন করলেন যে তানহার অভিযোগের ভিত্তি সম্পূর্ণ মিথ্যা এবং তার সব নথি জাল। তানহার পক্ষ থেকে কোনো যথাযথ জবাব আসেনি। বিচারক তার অভিযোগ খারিজ করে দিলেন এবং তার বিরুদ্ধে মানহানির মামলা করার অনুমতি দিলেন। কোর্ট থেকে বেরিয়ে সোহান আমার দিকে তাকালেন। তুমি আমার পাশে না থাকলে এই দিনটা দেখা সম্ভব হতো না, চন্দ্রা। তোমার বিশ্বাসই আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি মৃদু হাসলাম। আপনার সত্য আর ভালোবাসা আমাদের জয় এনে দিয়েছে। আমরা একসঙ্গে সবকিছু সামলাতে পেরেছি। কোর্টের রায় শুনে তানহার মুখে হতাশার ছাপ দেখা গেল। আমি যা করেছি তা ভুল ছিল। আমি সোহানকে হারানোর ভয় এই পথ বেছে নিয়েছিলাম। তানহার চোখে জল দেখে সোহান বললেন, তোমার এই অনুশোচনা তোমাকে নতুনভাবে বাঁচার শক্তি দিতে পারে। মিথ্যা আর প্রতিশোধের পথে আর কখনো যেও না। সবকিছু মিটে যাওয়ার পর আমাদের জীবনে এক নতুন শান্তি নেমে এল। তানহার চক্রান্তের অধ্যায় শেষ হল আর আমাদের ভালোবাসা আরও গভীর হল। সোহান একদিন আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনের আলো, চন্দ্রা। তোমার মতো একজন সঙ্গী পেয়ে আমি ধন্য। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আমাদের ভালোবাসা আর সত্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের জীবনের ঝড় থেমে গিয়ে নতুন এক আলোয় ভরে উঠল। শেষ।